প্রতিম সংগঠন, সিস্টার কনসার্ন বলেন অথবা অঙ্গ সংগঠন বলেন। তো এই সংগঠনটির মধ্যে সবচেয়ে ইফেক্টিভ যে সংগঠনটি, ঐতিহ্যবাহী সংগঠনটি, সেটি হলো ছাত্রলীগ। আওয়ামী লীগ নামক দলটির যত অর্জন, এটি এই ছাত্রলীগের কারণেই হয়েছে। আবার আওয়ামী লীগের যত ব্যর্থতা, যত যুদ্ধ, যত দুর্ভোগ এবং দুর্দশা, তাও কিন্তু এই ছাত্রলীগের কারণে হয়েছে। কিন্তু যদি আওয়ামী লীগের রাজনীতির প্লাস মাইনাস করেন, বাংলাদেশের রাজনীতির প্লাস মাইনাস করেন, তাহলে সেই 50-এর দশক থেকে 1952 থেকে আজ অবধি একেবারে আজকের দিন পর্যন্ত প্লাস করেন মাইনাস করেন, অর্থাৎ ছাত্রলীগ রামদান দিয়ে মারামারি করেছে, বিশ্বজিৎকে কুপিয়েছে, তারপর চাঁদাবাজি করেছে, টেন্ডারবাজি করেছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 100টা ধর্ষণ করেছে, আরো অনেক অপরাধ করেছে। এগুলো এক পাল্লার মধ্যে রাখেন। তারপর সেই 52 ভাষা আন্দোলন, তারপরে 54 যুক্তফ্রন্ট ইলেকশন, এরপর আইয়ুব খান বিরোধী আন্দোলন, 62 সেই বিখ্যাত আন্দোলন, 66 আন্দোলন, 69 গণ অভ্যুত্থান, তারপর 70 নির্বাচন, 71 মহান মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধ পরবর্তী বাংলাদেশে সেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা রাজনৈতিক অঙ্গনে, নেতিবাচক না, আমি ইতিবাচক বলছি, সেইগুলো। এরপর খন্দকার মোশতাক থেকে শুরু করে একেবারে জিয়াউর রহমানের শাসন আমল পর্যন্ত সরকার বিরোধী এবং গণতান্ত্রিক যে আন্দোলন, সেই আন্দোলনের নেতৃত্ব প্রদান, এরশাদ বিরোধী আন্দোলন, স্বৈরাচার বিরোধী আন্দোলন সেটি, এবং সেই 111-এর সময় ছাত্রলীগের যে ভূমিকা, সেটা থেকে শুরু করে একেবারে এই গত 15 বছরে আওয়ামী লীগ শাসন জামানাতে তাদের যে ইতিবাচক দিকগুলো, এগুলো একদিকে রাখেন, আর মন্দ কাজগুলো আপনি একদিকে রাখেন। তাহলে মন্দ কাজের মধ্যে আপনি যেগুলো দেখবেন সেটা হলো চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড, তারপরে টেন্ডারবাজি, এরপরে ওই লোকাল মাস্তান, এখানে একটু বিড়ি খাওয়া, ওখানে একটু পায়ের উপর পা তুলে বসা, হুন্ডা গুন্ডা নিয়ে ঘোরাফেরা করা, এই জিনিসগুলো সব একত্র করেন। এরপর বাংলাদেশের রাজনীতির দিকে তাকান, মানে এখন বিএনপি, আওয়ামী লীগ, এমনকি জামাত এবং অন্যান্য যে বাম ধারার যত রাজনৈতিক দলগুলো রয়েছে, সেই রাজনৈতিক দলের যারা শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন, তাদের মধ্য থেকে কয়জন ছাত্রলীগ থেকে এসেছেন, কয়জন ছাত্র ইউনিয়ন থেকে এসেছেন, এবং কয়জন জামাত শিবির থেকে এসেছেন, এবং যারা এই গত 50 বছর ধরে এই জাতিকে নেতৃত্ব দিয়ে আসছেন, রাষ্ট্র ক্ষমতায় বসেছেন, মন্ত্রী হয়েছেন, এমপি হয়েছেন, সিবিআই নেতা হয়েছেন, প্রশাসনের সেই ক্যাডার সার্ভিসে ঢুকে একেবারে সর্বোচ্চ পদে গিয়েছেন, আইজি হয়েছেন, সচিব হয়েছেন, আবার তাদের যে অ্যাসোসিয়েশনগুলো আছে সেখানে নেতৃত্ব দিয়েছেন। এই সব জায়গাগুলোতে আপনি দেখেন যে বিশ্ববিদ্যালয়ে যারা রাজনীতি করেছেন তাদের মধ্যে পার্সেন্টেজ কাদের বেশি? ছাত্রলীগের বেশি, ছাত্রদলের বেশি, শিবিরের বেশি, না ছাত্র ইউনিয়নের বেশি? এইগুলোকে আপনি একদিকে রাখেন। তো এই ইতিহাসের যে পর্যালোচনা, সেই পর্যালোচনা না করে শুধুমাত্র রাগ দেখানোর জন্য, ক্রোধ দেখানোর জন্য, ক্ষোভ প্রকাশ করার জন্য যদি কোনো একটি কর্ম করা হয়, তাহলে সেই কর্মটা টিকবে না, কখনো কোনো অবস্থাতে টিকবে না। এবং এই কারণে কি হচ্ছে, এই সরকারের যে এই ছাত্রলীগ নিষিদ্ধ করার যে সিদ্ধান্তটি, এই সিদ্ধান্তটি নিয়ে সারা বাংলাদেশে কিন্তু তুমুল আলোচনা হচ্ছে। এবং এখনো পর্যন্ত বিএনপি থেকে শুরু করে যারা মূল ধারার বড় বড় রাজনৈতিক দল, তারা
মানে এখানে একটা একেবারে নীরব ভূমিকা পালন করেছেন এবং অনেকে এটা আদৌ সমর্থন করেননি। আরো 2-4 দিন পরে সেটা যাওয়া যাবে। আবার এরকম একটা সিদ্ধান্ত এলো যেটা মূলত পলিটিক্যাল ডিসিশন। ইটস এ পলিটিক্যাল ডিসিশন, এবং সেই পলিটিক্যাল ডিসিশন ছাড়া এত বড় একটা সংগঠনকে নিষিদ্ধ করা যাবে না, এমনকি আদালতে রায় দ্বারাও এটা নিষিদ্ধ করা যাবে না। এটাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে করতে এমনভাবে ছাত্রলীগকে পচিয়ে দিতে হবে, সেই পচানোর কাজটি করার জন্য ছাত্রলীগের সাথে আরও ভালো কৌশল অবলম্বন করতে পারে, যেটা কেবলই মাত্র বাংলাদেশের 3-4টি সংগঠন, ছাত্রদল, ছাত্র শিবির, ছাত্র ইউনিয়ন। তারা যদি সম্মিলিতভাবে 10-12 বছর যাবৎ কন্টিনিউয়াসলি ভালো কাজ করে, একটু চাঁদাবাজি করবে না, কোনো মানে অন্যায় করবে না, অপরাধ করবে না, তখন মানুষ বলবে যে না, ছাত্রলীগের দরকার নেই। তখন কোনো এক্সিকিউটিভ অর্ডারের দরকার হবে না, কোনো আদালতের রায়ও দরকার হবে না, এই দল এমনিই ভ্যানিশ হয়ে যাবে। তো সেই জিনিসগুলো না করে একেবারে খুব অল্পতম সময়ের মধ্যে যখন এরকম একটা সিদ্ধান্ত নেওয়া হলো, এই সিদ্ধান্ত নেওয়ার পিছনে সবাই মনে করছে তাদের প্রথম যেটা হলো সেটা হলো ভয়। ছাত্রলীগ সম্পর্কে ভয়, ঘৃণা নয় কিন্তু, বা ছাত্রলীগ সম্পর্কে ক্রোধ নয়, মানে একটা রাগ দেখাবেন, রাগ দেখানোর জন্য যোগ্যতা লাগে। আপনি যে আমার সঙ্গে রাগ দেখাবেন, গোলাম মোল্লা রনি সাহেবের সঙ্গে যদি আপনাকে রাগ দেখাতে হয়, তাহলে আমার সমপর্যায়ের লোক হতে হবে, যাতে আপনি চল দিয়ে আমার 32টা দাঁত খুলে ফেলতে পারেন, একটা আছাড় দিয়ে আমাকে ব্যাং বানিয়ে ফেলতে পারেন, একটা পাড়া দিয়ে আমার পেটের উপর পাড়া দিয়ে আমার পেটের মলমূত্র সব বের করে ফেলতে পারেন। আর সেই ক্ষমতা যদি আপনার না থাকে, তাহলে আপনি আমার সাথে রাগ দেখাতে পারেন না। আপনি গালাগাল করতে পারেন দূর থেকে যে এটা অতি পণ্ডিত, এটা ফাজিল, এটা ময়লা রনি, গুলাম ময়লা রনি, এই সমস্ত গালাগাল করতে পারেন। গালাগালটা হলো দুর্বলের ভাষা। রাগ দেখাতে হলে আপনাকে ওই রকম যাকে বলা হয় হিম্মত থাকতে হবে, সমপর্যায়ের হতে হবে। 2 নম্বর হলো যে হঠাৎ করে আপনার হাতে একটা অস্ত্র এলো, একটা সুযোগ এলো, আপনি সেটা দিয়ে আপনি কাউকে একটা ঢিল ছুঁড়ে দিলেন, তীর মেরে দিলেন, একটা গুলি করে দিলেন। এটা হলো আতঙ্কের কারণে, ভয়ের কারণে। আমরা অনেক সময় দেখা যাচ্ছে বাঘকে গুলি করি, সাপকে লাঠি দিয়ে মারি, কিন্তু ভয় পাই। এই কাজগুলো আমরা করি ভয়ের কারণে। তো এখানে মূলত ছাত্রলীগ সম্পর্কে একটা আতঙ্ক, ছাত্রলীগ সম্পর্কে একটা ভয় এবং কিছুটা ঘৃণা, কিছুটা না, অনেক ঘৃণা থেকে, ক্ষোভ থেকে। কিন্তু রাগ, ছাত্রলীগের সাথে রাগ করার মতো অবস্থা একমাত্র ছাত্রদল ছাড়া আর ছাত্র শিবির ছাড়া। ছাত্র শিবির তো সব জায়গায় না, মানে কিছু কিছু, যেমন চট্টগ্রামে রাজশাহী বিশ্ববিদ্যালয়, তাদের ছাত্রলীগের সঙ্গে রাগ দেখানোর মতো ক্ষমতা আছে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা পারবে না। তারা পারবে না যদি প্রশাসন নিউট্রাল থাকে, এটা সম্ভব নয়। তো এখানে যেটা হচ্ছে যে যারা এই কর্মকাণ্ডগুলো করছে তারা ছাত্রলীগকে ভয় পাচ্ছে, প্রচণ্ডভাবে ভয় পাচ্ছে, এবং সেই ভয় পাওয়ার কারণে তারা দেখা গেল যে এরকম একটা সিদ্ধান্ত নিয়েছে বলে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে। এখন সমস্যাটা হয়ে গেল যে এই ছাত্রলীগকে নিষিদ্ধ করা হলো এক্সিকিউটিভ অর্ডারে, এবং সেই অর্ডার অনুযায়ী যদি কেউ ছাত্রলীগের সদস্য হয়, সমর্থক হয়, ছাত্রলীগের কোনো কর্মকাণ্ডের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করে, তার একটা শাস্তির বিধান চারিদিকে ছড়িয়ে পড়েছে। এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার এতটা স্পর্শকাতর জায়গাতে রয়েছে, এতটা দুর্বল জায়গাতে রয়েছে, যারা পুলিশকে কর্মক্ষেত্রে ফেরাতে পারছে না, পুলিশের মান ভাঙাতে পারছে না, তারা ডিমের দাম নিয়ন্ত্রণ করতে পারছে না, তারা মানে সফলতার যে জায়গাগুলো রয়েছে একটা জায়গাতে উকি ঝুঁকিও দিতে পারছে না। তো সেখানে সারা বাংলাদেশের ছাত্রলীগ যদি ধরেন, 1 কোটি লোক যদি ছাত্রলীগ করে, যুবকেরা, তরতাজা রক্ত, তাদের বয়স 20 থেকে 35 বছরের মধ্যে ছাত্রলীগ করে 1 কোটি লোক। এখন এই 1 কোটি লোককে আপনি গ্রেপ্তার করবেন কাকে দিয়ে? যাদের দ্বারা গ্রেপ্তার করবেন, গত 15 বছর ধরে পুলিশের বেশিরভাগ কনস্টেবল থেকে শুরু করে সব তো ছাত্রলীগের লোক, ছাত্রলীগের গ্রুপের লোক, প্যানেলের লোক। এখন আপনি এই যে 200 জন সাব ইন্সপেক্টরকে আপনি নিয়োগ দিলেন না, বা 60 জন বা 62 জন আপনি ছাত্রলীগের ক্যাডার বলে
তাদেরকে এসপি হিসেবে নিয়োগ দিলেন না, কিন্তু আপনি 2.25 লাখ যে পুলিশ, সেই পুলিশের মধ্যে কত পার্সেন্ট ছাত্রলীগের লোক রয়েছে, আওয়ামী লীগের লোক রয়েছে? আপনার তো তাদেরকে দিয়েই এই যে আইনটা এটা বলবৎ করতে হবে। সেনাবাহিনীকে দিয়ে তো আপনি এই কাজগুলো করতে পারবেন না। 2 নম্বর হলো যে আপনার এই কাজগুলোকে তাদেরকে যদি রাজনৈতিকভাবে মোকাবেলা করতে হয়, পলিটিক্যালি, একটা হলো অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ে, আর একটা হলো পলিটিক্যাল। তো পলিটিক্যালি যদি তাদেরকে মোকাবেলা করতে হয়, তাহলে তো আপনার প্রথমে ছাত্রদল লাগবে, ছাত্র শিবির লাগবে। তো ছাত্রদল এবং ছাত্র শিবিরের সঙ্গে সরকারে যারা কর্তা ব্যক্তি রয়েছেন, তারা কি কোনো বৈঠক করেছেন? তারা এই সংক্রান্ত বিষয়ে কোনো মতামত দিয়েছে? এখনো আমরা জানি না, দেয়নি। তো